সেক্রেটারি সাহেব বারবার আজকে চারটা জিনিসের প্রতি তিনি গুরুত্ব দিয়েছেন। এক, আইসিটি, হুইসেল ব্লোয়ার অ্যাক্ট, প্রোঅ্যাক্টিভ ডিসক্লোজার এবং ওয়েব বা অনলাইনে যে পাবলিকেশনের যে বিষয়গুলো বলছেন। তো মন্ত্রী মহোদয়ের সাথে আমার 28 তারিখে একবার কথা হয়েছে যে আইসিটি অ্যাক্টের আর্টিকেল 57 নিয়ে যে সমস্যাটা তিনি বলছিলেন যে আইন দরকার, আমরা বারবার মনে করি যে আইন দরকার আছে, কিন্তু যেই আইনটাতে সংজ্ঞাতে বলে দেওয়া হয় যে কোনো একজন ব্যক্তি যদি কিছু একটা আমি লিখি, এটা আদৌ কাউকে মানে প্রভাবিত করলো কি করলো না সেটা না বলে যদি সংজ্ঞাটা থাকে যে করতে পারে, পুলিশ কর্মকর্তা ভাবছেন যে আপনাকে প্রভাবিত করতে পারে, তাতে তিনি আমাকে ধরে নিয়ে যেতে পারেন, এটা খুবই খারাপ আইন। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে আমাদের নিজেরই কনস্টিটিউশনে বলা আছে যে দুজন ব্যক্তিকে আপনি আলাদা চোখে দেখবেন না। পেনাল করে যেখানে বলা আছে যে 146 ধারায় আমি যদি রাস্তায় গিয়ে দাঙ্গা ফ্যাসাদে জড়ায় যাই তাহলে আমার মাত্র 2 বছরের শাস্তি হবে, আর সেখানে অনলাইনে আমি একটা কিছু লিখলাম যেখানে পুলিশ কর্মকর্তা ভাববে যে কোনো একটা সমস্যা হলে হতে পারে, লাইনটা এরকম, তাতে আমার মিনিমাম 7 বছরের শাস্তি। এটা আসলে আমাদের প্রোঅ্যাক্টিভ ডিসক্লোজারের সাথে যায় না, তথ্য অধিকারের সাথে যায় না। একটু দেখতে বলবো আপনাকে। আমাদের মধ্যে আমরা ইতিমধ্যে সরকারের সহায়তা পেয়েছি তথ্য জানার অধিকার দিবস উদযাপনে বিভিন্ন ভাবে, কিন্তু এটা কি সম্ভব জাতীয়ভাবে দিবসটি সরকারিভাবে উদযাপনের কোন সুযোগ আছে কিনা এটা কি বিবেচনা করা। এছাড়া অন্যান্য বিষয় যেগুলো উত্থাপিত হয়েছে নিশ্চয়ই আপনি সেই বিষয়ের মধ্যে বলেন। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ। তথ্য অধিকার আইন প্রয়োগ করে জনগণের সেবার জায়গাটা বাড়ানো যায় আর কি, এবং জনগণের অধিকারের জায়গাটা বাড়ানো যায়। এই যে আইনের শাসন এবং রুলস অফ দি ইনস্টিটিউশন, প্রতিষ্ঠানের শাসন, এইখানে এই জায়গাটায় প্রশ্ন আসছে, জবাবদিহিতার প্রশ্ন, স্বচ্ছতার প্রশ্ন, এবং এই সরকারি রাষ্ট্রযন্ত্রের কে দুর্নীতি মুক্ত রাখা একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ হচ্ছে আজকে যখন এই গণতন্ত্রকে যদি এভাবে দেখি, তাহলে এই মুহূর্তে গণতন্ত্রের চ্যালেঞ্জ হচ্ছে যে আইন তৈরি হচ্ছে, আমি সে আইনের বাস্তবায়ন করার চ্যালেঞ্জ, এবং যে প্রতিষ্ঠানগুলো বর্তমানে আছে তার সক্ষমতা প্রদর্শনের চ্যালেঞ্জ। এবং এইখানেই দেখবেন যে যখন আইন তৈরি হয় এবং প্রতিষ্ঠানগুলো তৈরি হয়, সেখানে আইনের ব্যবহারটা মানে ক্ষমতার অপব্যবহার হয়, বাড়তি ব্যবহার হয়, অথবা ব্যবহার হয় না। সুতরাং এই যে আরেকটা হচ্ছে যে যুগের চাহিদার সঙ্গে আইনকে যুগোপযোগী করতে হয়, কিছুদিন পরে আইন অপ্রতুল হয়ে পড়ে অথবা ঘাটতি থেকে যায়। সুতরাং এই ক্রমাগত আইনকে যুগোপযোগী করা এবং যে জায়গাটায় ঘাটতি হচ্ছে সেই জায়গাটার ফাঁকে যাদের প্রবণতা একটু স্বৈরাচারী অথবা দুর্নীতি করার প্রবণতা রয়েছে, সেইখানে ঘটনাগুলো ঘটতে থাকে আর কি। সুতরাং এই মুহূর্তে আমি বলবো যে গণতন্ত্রের যেটুকু আমরা এই মুহূর্তে ভোগ করছি সেইটুকুর ভিতরেই আইনের বাস্তবায়ন এবং প্রতিষ্ঠানের কার্যকারিতা রক্ষা করাটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জটা আমরা যদি ভালোভাবে গ্রহণ করি তাহলে আমরা একটু স্বাচ্ছন্দ্য বোধ করব, ভালোভাবে গ্রহণ না করলে আপনি বিপদে পড়বেন। সুতরাং এই জায়গাটায় যখন আপনি গণতন্ত্রের চ্যালেঞ্জ দেখছেন আর কি, সেখানে জনগণের এবং ব্যক্তির মৌলিক অধিকার এবং রাষ্ট্রযন্ত্রের ক্রিয়া প্রতিক্রিয়ার সঙ্গে ভারসাম্য রক্ষা করার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যে আইনের কথা বলেছেন, তথ্য প্রযুক্তি যোগাযোগ আইন, সেই 57 ধারা এবং 56 ধারা, এখানে আমি এই মুহূর্তে আমি কোনো তর্কে লিপ্ত হব না, কয়টা তথ্য দিব। বাংলাদেশের দণ্ডবিধিতে বহু দণ্ডবিধি আছে, 357, 356, 328, এই দণ্ডবিধি, আরো দণ্ডবিধি আছে যেটা অজামিনযোগ্য। এটাকে বলে কগনিজেবল অফেন্স। কগনিজেবল অফেন্স যদি হয় তাহলে তখন এটা অজামিনযোগ্য হয়। অজামিনযোগ্য যেটা, সেটা কিন্তু যে নিম্ন কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট যেটা, সেইখানে আপনি জামিন পাবেন না। কিন্তু ট্রায়াল কোর্ট যেটা, সেই ট্রায়াল কোর্টে গেলে বিচারক আপনাকে জামিন দিতে পারে, নাও দিতে পারে। সুতরাং এটার একটু ব্যাখ্যার ভুল হচ্ছে যে কোনোদিনই জামিন পাবে না তা নয়। সুতরাং তাহলে কিরকম মানে কগনিজেবল অফেন্স কোনটা? চুরি করার চেষ্টা, ডাকাতি করার চেষ্টা, হত্যা করার চেষ্টা, দাঙ্গা করার চেষ্টা, সেটা হচ্ছে সেই জায়গাতে। আবার আরেকটা জিনিস আছে, গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া আপনাকে গ্রেপ্তার করতে পারে। সুতরাং গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করার অধিকার প্রশাসনের থাকলেই এটা অগণতান্ত্রিক হবে, এটা ঠিক নয়। আর অজামিনযোগ্য হলেই অগণতান্ত্রিক হবে, এটাও ঠিক নয়। সুতরাং
এবং জামিনযোগ্য। আপনি মাথা নাড়াতে পারেন, কিন্তু দণ্ডবিধি আজকে 150 বছর ধরে এই দণ্ডবিধি আমরা চর্চা করছি এবং পৃথিবীর বহু জায়গায় আছে। আরেকটা জিনিস হচ্ছে যে তথ্যের ব্যাপার, যে আপনার আর সাজা বৃদ্ধির ব্যাপার, এটা নিয়ে তর্ক করতে পারি যে 10 বছরের জায়গায় বা 7 বছরের জায়গায় 14 বছর কেন হলো ব্যাপারটা। আর এটা এখানে যেটা আছে যে এখানে ব্যক্তিগত গোপনীয়তার উপরে হস্তক্ষেপ হচ্ছে কি হচ্ছে না, তবে আইনটা যেভাবে লেখা আছে সেখানে বলা হচ্ছে ওয়েবসাইটে প্রকাশ্যে যদি আপনি এই শ্রীকৃষ্ণকে গালি দেন, আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে উনাকে অপমান করেন বা ধর্মের খাটো করেন, আমি বিতর্কে যাচ্ছি না, তবে আপনারা যখন আইনটা দেখবেন আবার এই জিনিসগুলো একটু বিবেচনা করবেন দণ্ডবিধির আলোকে আর কি। এবং গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া চুরি করতে গেলে যদি গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করা যায় আর কি, তো সাইবার ক্রাইম করলে করা যাবে না কেন? তা আমি গণতান্ত্রিক কর্মী একজন, এই আপনারা তারপরে যে সমালোচনা করেছেন, সমালোচনাটা আমরা গভীরভাবে চিন্তা করব, বিশ্লেষণ করব এবং আইনটা আবার খুঁটিয়ে দেখব যে আইনটা কোনো জায়গায় জনগণের মৌলিক অধিকারকে খর্ব করছে কিনা, নাকি আইনটা সমাজের শৃঙ্খলা রক্ষা করার জন্য কাজে লাগছে। মাননীয় মন্ত্রী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে শেষের দিকে মানে আইসিটি অ্যাক্ট 57 কে রিভিউ করার যে একটা সম্ভাবনার কথা বলেন, সেই কারণে ধন্যবাদ।